দেখুন, রাস্তাটা মনে হচ্ছে কেউ যেন এঁকে দিয়ে, জাস্ট অকল্পনীয় ভিউ। আলকিনার নহর গাছে বগা বগা ফুল, ফুলকে দেখিয়া ছুরি ঘচকে চামড়ায়। আলকিনার নহর গাছে বগা বগা ফুল, ফুলকে দেখিয়া ছুরি ঘচকে চামড়ায়। বৃষ্টির দিন আর মুকুটমণিপুরে যাওয়ার রাস্তা দুয়ে মিলে মিশে খুব সুন্দর লাগছে। কিন্তু বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরিয়া, সর্দার বলে লিপ পিঠে চাম, এই যদুরা ফাঁকি দিয়ে চল। গুড মর্নিং ফ্রম ট্রাভেলার স্টোরি। আচ্ছা, যাবেন নাকি এমন কোনো জায়গায় যেখানে পাহাড়, ঝর্ণা আর জল, জঙ্গল সব কিছুই আছে, আর সেটা কিন্তু বাঙালির চেনা জায়গা, কিন্তু আস্তে আস্তে আমরা ভুলতে শিখেছি সেই জায়গাটাকে। আমাদের কাছে অনেক অনেক নতুন জায়গা এক্সপ্লোর করতে পারছি, যার জন্য আমরা সেই জায়গাটাকে অ্যাভয়েড করে চলছি বা ভুলে যাচ্ছি, কিন্তু তার আকর্ষণ কিন্তু এতটুকুও কমেনি। চলুন, আজকে এক বর্ষা মুখর দিনে আমরা চলে যাচ্ছি মুকুটমণিপুর। আমি তো ভীষণ এক্সাইটেড আছি। যা মানে কি বলবো, মুকুটমণিপুর আমার কোনোদিন যাওয়া হয়নি, মানে ছোট থেকে শুনছি যাবো যাবো, কিন্তু যাওয়া হয়ে উঠতে পারিনি। যাকগে, চলো দেখতে থাকো। বর্ষা মুখর দিন আর আমরা কলকাতা থেকে যাচ্ছি মুকুটমণিপুর। তবে যতটুকু ওয়েদার প্রেডিকশন দেখেছি, মুকুটমণিপুরে কিন্তু বাঁকুড়া জেলা খুব একটা বৃষ্টি হচ্ছে না, হচ্ছে এতটা নয়। তো দেখি আমরা কতটা লাকি। মোটামুটি পেট্রোল ভরে নেওয়াটা সবার কাছে প্রিফারেবল, সেটা অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ডে ভরে নেওয়াই ভালো আমার মনে হয়। আর আমরা ফুল ট্যাঙ্ক অটোকাট করে নিচ্ছি, দেখি কত যায়। আমরা এয়ারপোর্টের দিক থেকে এসে লেফটে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে নিচ্ছি, এটাই নিতে হবে, গুগলও তাই বলছে। আর বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে আমরা রাজচন্দ্রপুর টোলের দিকটায় যাব, তারপর ওটা ছাড়িয়ে গিয়ে ডানকুনির একটু আগে থেকে বাঁদিক নিয়ে নেব, তারপর আর কোনো টোল নেই, তারপর স্টেট হাইওয়ে, যার জন্যে সময়টা কিন্তু বেশি দেখায়। 240 কিলোমিটার বা 30 কিলোমিটার ডিস্টেন্স হলেও টাইমটা বেশি লেগে যায়, যেহেতু স্টেট হাইওয়ে ম্যাক্সিমাম। বর্ষা মুখর দিন আর মেঘলা আকাশ, এই নিয়ে কিন্তু আমরা মুকুটমণিপুর যাচ্ছি। আমরা জাস্ট বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে দিয়ে বরানগর স্টেশনটা ক্রস করলাম। এখানে একটা ভাইটাল পয়েন্ট, যারা আর কি নতুন যাচ্ছেন তাদের জন্য, যারা এক্সপিরিয়েন্স তাদের অতটা দরকার পড়ে না। সোজা গেলে দক্ষিণেশ্বর নেমে যাচ্ছে, বাঁদিক দিয়ে দৌড়বো, বাঁদিকে ইন্ডিকেটার দিয়ে দিলাম। আমরা যেহেতু ব্রিজটা ধরবো, মানে রাজচন্দ্রপুর টোল পড়বে যাতে, বালি ব্রিজ দিয়ে তো যাবো না, টাইম নষ্ট হবে। এই বাঁদিক নিয়ে নিলাম, আর রাস্তা এখনো পর্যন্ত বেড়ে জাস্ট নিবেদিতা সেতু দিয়ে কিন্তু ড্রাইভ করতে কিন্তু ভালোই লাগে। আর এরকম ফাঁকা রাস্তা হলে আর বর্ষামুখর দিন হলে কিন্তু আরো সুন্দর। এখনো পর্যন্ত আমাদের গন্তব্য কিন্তু ভালোই যাচ্ছে। আমাদের আসতে চলেছে রাজচন্দ্রপুর টোল। রাজচন্দ্রপুর টোল বেরিয়ে গেলাম, যাব সোজা। বেশিরভাগ সময়তেই বাঁদিকই নিতে হয় আমাদের, যেহেতু দীঘা, খড়গপুর সব কিছুই পুরী নিতে গেলে বাঁদিক নিতে হয়, কিন্তু আজকে যাব সোজা। আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন খড়গপুর বাঁদিক যাচ্ছে বোর্ডটা, আমরা যাচ্ছি দিল্লি লেখা। অর্থাৎ এই দিক দিয়ে শক্তিগড় থেকে শুরু করে দুর্গাপুর সব কিছুই কিন্তু আসানসোল এই রাস্তাটাই ধরতে হয়। আমরা আর একটুখানি গিয়ে বাঁদিক নিয়ে নেব, স্টেট হাইওয়েতে ঢুকে যাব। আর বরাবরই এই রাস্তাটা সবসময়তেই একটু কনজেস্টেড থাকে। জাস্ট এই দিল্লি রোডে ট্রাফিক স্লো মুভিং হয়ে গেল। আর এটা বেশিক্ষণ আমাদের যেতে হবে না, আমরা জাস্ট বাঁদিক নিয়ে নেব একটু পরেই, আর বোধহয় 1 কিলোমিটারের মতো আছে।
মোটামুটি তারকেশ্বরে যাওয়ার জন্যে লোকজন যাচ্ছে দেখতে পাচ্ছি। শবরীমালা আছে না, আমরা ফ্লাইওভারে না উঠে বাঁদিকটা নিলাম এবং ওই তারও বাঁদিক দিয়ে লেনটা চেঞ্জ করে আরও বাঁদিকে চলে এলাম, কেননা আর 50 মিটার্সের মধ্যে আমাকে বাঁদিক নিতে হবে। জাস্ট মানে আমরা এসেই গেছি, বাঁদিক নেব, তবে ফ্লাইওভারটা অ্যাভয়েড করাই ভালো। আমার যেটা মনে হচ্ছে ফ্লাইওভারটা ওপর দিয়ে বেরিয়ে গেছে। এই বাঁদিক স্কিপ করবেন না, অর্থাৎ যে ফ্লাইওভারটা ফার্স্টে আসবে সেটাতে না উঠে তার বাঁদিক দিয়ে বেরিয়ে যাবেন। গুগলে কেন 5-6 ঘন্টা দেখাচ্ছিল এই রাস্তাটা ঢোকার পর বোঝা গেল, কেননা হাইওয়ে আর থাকলো না। রাস্তা ঠিকঠাক হলেও এখানে কিন্তু মোটামুটি 3rd গিয়ারে বা 4th গিয়ারে গাড়ি চলছে, 5th-এ আর থাকছে না। তো যাই হোক, একটু পরে নিশ্চয়ই আবার ফাঁকা রাস্তা পাবো। এটা ডানকুনি সিটির দিকেই ঢুকে গেছে। এই রাস্তাটা ঢোকার পর একটুখানি গিয়েই আবার ডান দিক নিতে হবে। গোবরা রেলওয়ে স্টেশনের দিকে নিতে হবে, দেখাচ্ছে আমাকে যেটা গুগল। তো এই একটা ভাইটাল মোড় আমি দেখতে পেলাম, এখান থেকে ডান দিক। এই মোড়ের পর থেকে কিন্তু রাস্তাটা মোটামুটি একটু চওড়া হলো আর গাড়িরও স্পিড তোলা যাচ্ছে। আরামবাগ 58। তো এখন এটাই হচ্ছে লক্ষ্য, আরামবাগের দিকে হয়েই যেতে হবে, আরামবাগের পাশ দিয়ে মানে গাড়ি চলবে এখন। এইবার বাম্পারগুলো শুরু হলো, যতটুকু জানি এই বাম্পার কিছু দূর গিয়েই একটা করে পড়বে এখন। আর এই বাম্পার মানেই হচ্ছে 2nd গিয়ারে চলে এলাম, আবার 3rd গিয়ারে তুললাম, আবার 4th। মাইলেজ কত আসবে জানি না। মধ্যে দিয়ে যাচ্ছি, তো জায়গাটা কিন্তু বেশ কনজেস্টেড। আর কিছু দূর অন্তর অন্তর গিয়ে যেরকম কনজেশন পাওয়া যায়, তো শিয়াখালাটার মধ্যে একটু বেশিই দেখছি। রাস্তা জোড়াতালি দেওয়া, বেশ 20 কিলোমিটার চালানো হয়ে গেল, এখনো পর্যন্ত শেষ হয়নি। টুয়ার্ডস আরামবাগের দিকে যাচ্ছি, তবে স্টেট হাইওয়ে ঠিক আছে, একেবারে স্লো গাড়ি হয়ে গেছে। মোটামুটি এখন 70-এ চলছে, আর এইরকম প্যাচ ওয়ার্ক করা রাস্তার মধ্যে একদম গাড়ি লাফিয়ে 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 যাচ্ছে। আর আমি জেনারেলি বেশি লোক থাকলে গাড়িতে একটু হাওয়া বেশিই রাখি, তো সেই 40-এই রেখেছি, কিছু করার নেই। আর এই রাস্তা কতক্ষণ চলবে জানি না। এইরকম দেখতে ভালো লাগছে, বাট খানাখন্দে ভরা। এমন একটা জায়গায় এলাম, এই ইন্টারসেকশনটা মনে রাখবেন, ডান দিকে তারকেশ্বর, আরামবাগ, বাঁদিকে সোজা যাচ্ছে আরামবাগ, জয়রামবাটি। আর আমরা এই ফ্লাইওভারটায় না উঠে গুগল বলছে স্লাইড করতে, অর্থাৎ চাপাডাঙ্গার দিকটা নিতে বলছে। আমরা এই লেফটটা না নিয়ে গলি ফলিতে না ঢুকে মেন রোডেই ফ্লাইওভারে উঠলাম না, এই বেরিয়ে যাচ্ছি তলা দিয়ে। 23 কিলোমিটার আরও আমাদের যেতে হবে। আর যারা তারকেশ্বর যাবে তারা এই ফ্লাইওভারের তলা থেকে ডান দিক নিয়ে নেবে। আমরা যাচ্ছি আরামবাগ চাপাডাঙ্গার দিকটায়, সোজা যাব। এখানে স্পষ্ট করে মার্কিংও করা আছে গভর্নমেন্টের তরফ থেকে
ডান দিকে তারকেশ্বর আর সোজা আরামবাগ। রাস্তাঘাট এইবার খুব ভালোই পাচ্ছি মোটামুটি। রাস্তাটা একটুখানি গিয়ে রাউন্ড করছে বাঁদিকে। উদয় নারায়ণপুর বাঁদিকে আর সোজা মায়াপুর আরামবাগ। আমাদের এই রাস্তাটা যেরকম চলেছে আমরা সেরকমই যাচ্ছি, কোনো গলিতে ঢুকছি না। এবারে ফ্লাইওভারে উঠলাম। আমার আরেকটা স্টকের ব্যাটারি আছে। এইটুকু জায়গা মোটামুটি যদি খেয়াল রাখা যায় কেয়ারফুলি, তাহলে কারুর গুলিয়ে যাবে না। আর স্পষ্টভাবে মার্কিংও করা আছে আমি দেখলাম। এখনো রাস্তাটা সোজাই যেতে হবে। জাস্ট ক্রস করলাম বিরাটি বলে একটা জায়গা। যদি এদিকে কেউ থাকেন, আমি অবাক হয়ে যাচ্ছি। আমাদের কলকাতায় তো বিরাটি আছে, কিন্তু আরও বিরাটি যে এরকম বর্তমান আছে সেটা জানতাম না। ভয়ঙ্কর ব্যাপার। কাউকে যদি বলা হয় যে বিরাটিতে যাও, কোন বিরাটি এবার জিজ্ঞেস করতে হবে। এই জায়গাটা দিয়ে সেটা ভালো, অনেকটা বেটার রোড কন্ডিশন পেলাম। বিরাটির পর এলো হরাদিত্য, ভয়ঙ্কর ভয়ঙ্কর নাম। এত খারাপ রাস্তার পরে এই যে এরকম রাস্তা পাবো এটা ভাবতে পারিনি। যাই হোক, ভালো মন্দ মিলিয়েই হচ্ছে এই রুট, যা বুঝলাম। এখন কিন্তু দারুণ রাস্তা পাচ্ছি, দারুণ। যেটা ভালো সেটা তো ভালো বলতেই হবে, দারুণ লাগছে। আরামবাগ 9 কিলোমিটার, বর্ধমান 52। বাহ, ট্রাফিক কন্ট্রোল করছে কিন্তু বাছুর। বাছুরই বটে, কলকাতা পুলিশের হায় ভগবান, বাছুরে আমাদের কন্ট্রোল করছে। বলো কোন দিক যাব? আমরা জাস্ট আরামবাগে ইন করলাম। তো সিটিটা কিন্তু বেশ ভালোই, সুন্দর, রাস্তাঘাটও ভালো। এতক্ষণ ধরে যেরকম দেখে আসছি তা একটু একটু করে মেঘলা বাড়ছে। ডান দিক এই ঘুরে গেল। আমরা বাঁ দিক গেলাম না, আরামবাগ সিটিতেই আছি। এই মোড়টার নাম বুঝতে পারছি না, কেউ যদি জানেন বলবেন। কি মোড় লেখা যেন একটা দেখলাম, লিংক রোড বলে লেখা। আরামবাগ টাউনটা ছেড়ে বেরিয়ে এলাম প্রায় শেষের মাথায়। এখানে এসে একটা আইল্যান্ড আসছে আর সিগন্যালও আছে। তো আমাকে যেতে হবে বাঁ দিক, লেফট সাইড, আইল্যান্ডের মতো বাঁ দিক যেতে হবে। এখন জাস্ট ক্রস করলাম দ্বারকেশ্বর নদ, মানে ছোট একটা নদ নদী যাকে বলে আর কি, নদ। আর ফ্লাইওভারে লেখা অত্যন্ত দুর্বল সেতু। বিষ্ণুপুর, ডান্দি, কোতোয়ালপুর, কামারপুর। আমাকে যেতে হবে ডান দিক। এই ডান দিকটা যেতে হবে। এই ডান দিকটা নিতে হবে। রাস্তাটা বেশ সুন্দর লাগছে। স্পিড লিমিট 20 লেখা আছে যদিও, কিন্তু ফাঁকা রাস্তা, আর সেরকম ক্যামেরা ফ্যামেরাও নেই, চালানো যেতে পারে। আর সিভিকও নেই।
শুধু এই পাহারাদার ছাগলগুলো আছে, এদের একটু কাটিয়ে যেতে হবে, এরা হর্ন দিলেও সরে না। দেখো এটাও সরাচ্ছে না, দাঁড়িয়ে আছে ছাগল। এখন যদি ম্যা করে ওঠে ভেতরে একটা চাকার তলায়, কিছু বুঝতেও পারবো না। এই যে আইল্যান্ডটা এলো এতক্ষণে, এখানটা একটু ঘুরে গিয়ে আবার আমাকে ডান দিক নিতে হবে। এই যে ট্রাকগুলো যেরকম নিচ্ছে, এই জায়গাটাও মনে আছে। এবার জয় রাস্তাটা জাস্ট একটু ঘুরে এসে সোজাই যাচ্ছিল, আইল্যান্ড থেকে ঘুরতে হলো। কোতলপুর নেতাজি মোড়, বাঁকুড়া। রাস্তাটায় বেশিরভাগ যতটা চালালাম, বলতে খারাপ লাগছে, এখনো পর্যন্ত যতটা চালিয়েছি প্রায় পিচ উঠে উঠে গেছে, কিছুই নেই। কিন্তু গর্ত নয়, পিচ। টায়ারের সাইজ যদি একটু বড় না হয় তাহলে সত্যি বেগ পেতে হবে। পুরো একদম উঠে গেছে, ছাড়িয়ে ছাড়িয়ে উঠে গেছে পিচ। পাশে সবুজ ধান ক্ষেত। মাঝে কালো পিচের রাস্তা। জয়পুর ফরেস্ট রেস্ট হাউস, জয়পুর থেকে গেল। কলকাতা টু জয়পুর অলরেডি আমরা কমপ্লিট করলাম। আর এই বনপলাশি রেস্টুরেন্ট, আরও অন্যান্য কিছু রেস্টুরেন্ট আমি নাম নিলাম জাস্ট দেখতে পেলাম বলে। শ্রেষ্ঠা ইন, জাস্ট এসে পৌঁছলাম বনলতা রিসর্ট। এখানে আমরা 10:15 বেজেছে এখন, ব্রেকফাস্টটা করে নেব। আর জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগছে, যদি লক্ষ্য করে দেখেন। জাস্ট এলাম, এদিক থেকে এসে জঙ্গল শুরু হলো, মেঘলা দিন, অপূর্ব লাগছে। আর আমাদের ড্রাইভার দাঁড়িয়ে আছে। বেশিক্ষণ সময় লাগলো না, কিন্তু রাস্তা খতরনাক লেভেলের, পিচ পুরো উঠে গেছে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন ট্রাভেলার স্টোরি। আমরা একটু পরেই কিন্তু পৌঁছে যাব মুকুটমণিপুর। হ্যাঁ, এখানে এলাম, খুব ভালো লাগছে জায়গাটা। এখান থেকে জয়পুরের সেই জঙ্গলটা শুরু হচ্ছে, কিন্তু এখানে কিছু দেখা যায় না, খালি হরিণটা নাকি দেখতে পাবো। দেখা যাক, লেটস সি। না, জাস্ট রিসর্ট, এখানে লোকজন থাকে। আমরা অনেকে ওয়ান নাইট এখানে কাটিয়েও যায় কলকাতা থেকে। এটাও একটা ডেস্টিনেশন, খুবই ভালো জায়গা। আমরা দেখি ব্রেকফাস্টে কীরকম কী পাওয়া যায়। বনলতা রিসর্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, আমার তো ভালোই লাগছে। মুরগি ফুরগি ডাকছে, গ্রাম্য পরিবেশ, সত্যিই খুব ভালো লাগছে। আর রেস্টুরেন্টটা লেখা আছে ডান দিকে গিয়ে বাঁ দিকে রেস্টুরেন্টস। বনলতার নিজস্ব ফুড প্রোডাক্টসও আছে কিন্তু। একটা গ্রাম্য পথ, খুব সুন্দর লাগছে। আর জাস্ট এখানে একটা স্টপ ওভার দিলাম ব্রেকফাস্টের জন্য, সত্যিই ভালো লাগছে। আর এই বনলতা রেস্টুরেন্টস খাওয়ার জন্যে, থাকার জন্য তো অবশ্যই ছোট ছোট কটেজ আমি দেখতে পাচ্ছি। ইভেন পুকুর আছে, পুকুরের মাছও নাকি ওখান থেকেই খাওয়ানো হয়। ফ্যামিলি রেস্টুরেন্টস। যেহেতু ব্যাপারটা একটু গ্রাম্য করতে হবে, তাই জন্য রেস্টুরেন্টসরা চাইলেই ওনারা হাইফাই করতে পারতেন, কিন্তু একটা গ্রাম্য পরিবেশ রাখা হয়েছে, সেটা কিন্তু বেশ দেখে ভালো লাগছে। দেখুন, বনলতা সত্যি গ্রাম্য একটা পরিবেশ মেনটেন করছে। যেমন এই মাটির এরকম জায়গায় কোনো শেড ছাড়া বেসিন করা আছে, তো এটার মধ্যে একটা অন্য রকমের ফিলিংস আছে। খাওয়া দাওয়া করলাম, হাত ধুলাম, ডিফারেন্ট টাইপস অফ ক্যাটাগরি, রুমস, হোটেলস, বিল্ডিংস, এভরিথিং আমি দেখতে পাচ্ছি। বনলতা জয়পুর বাঁকুড়া বলে লেখা আছে। খেলার জায়গা, পুকুর, লাল মাটি, এভরিথিং দারুণ লাগছে। এখানে ফুলের চাষ হচ্ছে। আর রেস্টুরেন্টসটা ওইটা, আবার এসি বড় বিল্ডিং আছে, সেটাও ছাউনি করা, মানে কটেজ টাইপের। সামনে অফিস, বুকিং অফিস, গাড়ি রাখার প্রচুর জায়গা। আর আমি যতটুকু শুনলাম এখানে মানে গ্রাম্য যে মহিলারা আছে তাদেরকে দিয়েই কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেশন করা হয়েছে, তাদের দিয়েই সব কিছু করানো হচ্ছে। তো খুবই ভালো জায়গা।
জায়গাটায় কিন্তু ফার্মিং হচ্ছে, খুব ভালো লাগছে। সুন্দর সুন্দর ঘর, ছোট ছোট গরু ঘোড়া সব কিছুই আছে, ফার্মিং হচ্ছে। আমার গোপ্রোতে কতটা ধরছে আমি জানি না, তবে ফুলের সাইজগুলো জাস্ট দেখলে আপনারা বোঝা যাচ্ছে কিনা জানি না। আমার বোধহয় একটা হাতের মুঠো যতটা হয়, এই যে এতটা করলে এই সাইজের, এটা কিন্তু হাইব্রিড কোনো জবা। সব থেকে বড় কথা, বনলতা রিসর্টে এই পাতায় রান্না করা হচ্ছে, আর উনুনটা জাস্ট ওভেনটা লম্বাভাবে গেছে, আর এর মধ্যে পাতাগুলো ড্রাই ঢুকিয়ে দেওয়া হচ্ছে। জাস্ট দেখুন আপনারা কিভাবে ফার্নেসটা তৈরি করা হচ্ছে, আর ওটা ঠেলে ঠেলে চলে যাচ্ছে, কোনোভাবে গ্যাসের ব্যবহার নেই। এত সুন্দর লাগলো দেখে। আর এখানে সব রকমের রান্না করা হচ্ছে, সব রকমের সব কিছুই তৈরি হচ্ছে, দেখে খুব ভালো লাগলো। ওনারা অ্যালাউ করলেন, আমরাও এলাম। মাছ ভাজা হচ্ছে, সব কিছুই করা হচ্ছে। হ্যাঁ, এই তো এমু পাখির ডিশ আছে দেখলাম, জানি না, রীতিমতো বাছুরের মতো ডাকছে। যারা লাইভ টার্কি খেতে চাইছেন তাদের জন্য কিন্তু এখানেই টার্কিগুলো চাষ হচ্ছে, আর এগুলো ঘুরে বেড়াচ্ছে। গাড়ির জানলা থেকে একটা রাস্তাটা ছবি তোলো তো। আগের বার হাতি দেখা দিল না, এবার বেরো। হরিণের ছবি বেরোবে না, কমে গেছে। হরিণের করিডোর দেখা যাচ্ছে, আবার হাতিরও লেখা আছে, কিন্তু সৌভাগ্য থাকলে তারাই দেখতে পায়। ড্রাইভ স্লো, হরিণের ছবি দেওয়া, জাস্ট ফাঁকা রাস্তা, দুর্দান্ত লাগছে। জঙ্গল কিরকম লাগছে বলো? অসাধারণ, এক কথায় অপূর্ব। মানে এত জঙ্গল দেখেছি, এই মানে পাহাড় যাওয়ার সময় এরকম জঙ্গল দেখিনি। অসাধারণ লাগছে। চলো প্রপার জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা গেছে, তাই না? দেখো এই দিকটা কত ডার্ক, মনে হচ্ছে না এখনই বিকাল 5:30 বাজে। হ্যাঁ হ্যাঁ, কে বলবে এখন? ঘন জঙ্গল, একদম জাস্ট ঘন সবুজ গাছ গাছ। এখানে কি হরিণ আছে? ও পুরো ফাঁকা রাস্তা, একদম দুর্দান্ত লাগছে। আমরা জাস্ট নামলাম, গাড়িটা রেখেছি, দারুণ লাগছে, দারুণ। মানে পাশে পাশে যাচ্ছে হাত ধরে, অর্ডার দেখি নেই, মানে বাবা মার হাত নেবে অন্য মানে জানি ওখানে তোমরা আসবে, বলতে জানি তো এখানে। বিষ্ণুপুর ঢুকছে আমার বাঁদিক দিয়ে রাস্তাটা, আর জয়পুর ফরেস্ট ক্রস করে আমি ডান দিক ধরে নিলাম। ফরেস্ট মোটামুটি শেষ হলো, নেতাজির মূর্তি দেখতে পাবেন আপনারা। এইটা থেকে ডান দিক নেবেন, বাঁদিক গিয়ে বিষ্ণুপুর যারা যেতে চাইছেন তারা বিষ্ণুপুর ঘুরে যেতেই পারেন, তারা কিন্তু বাঁদিক নেবেন। আমি নিলাম ডান দিক। এই সামান্য সামান্য কয়েকটা জিনিস আমার খুব একটা টাফ কিছু মনে হয়নি, মিস করারও কোনো কিছু ব্যাপার নেই, গুগল ম্যাপ ধরে গেলে কোনো অসুবিধাও হচ্ছে না। বাইপাস লেখা, বিষ্ণুপুর বাইপাস। আর ভগৎ সিং মোড়, ভগৎ সিং এর মূর্তি আছে, আপনারা দেখতে পাবেন। বাঁদিক থেকে কিন্তু আবার বিষ্ণুপুর ঢোকা যাবে। আমরা যাচ্ছি সোজা, বিষ্ণুপুর বাইপাস স্টার্ট হচ্ছে মোস্ট প্রবাবলি। আর ভগৎ সিং এর মূর্তি আছে, বেশ কয়েকটা মূর্তি, আগের নেতাজির মূর্তি দেখলাম, এখন দেখছি ভগৎ সিং এর মূর্তি। আর আমাদের ফাঁকা রাস্তা, ভালো রোড এইবার শুরু হচ্ছে আবার। যাই হোক, ইজি টু রিমেম্বার, আমি যা দেখছি পয়েন্টস টু পয়েন্টস দেখা যাচ্ছে সুন্দরভাবে। ভগৎ সিং মোড় ক্রস করলাম, সোজা যাচ্ছি। এই তিন মাথার মোড়ে কিন্তু এসে আমি লেফট নিচ্ছি, কেননা এখানে রাইট নেওয়ার জায়গা নেই। আর একটু আগে গিয়ে মোস্ট প্রবাবলি আমাকে ইউ টার্ন করতে হবে।
এই জায়গাটায় আপনারা কিন্তু একটু সতর্ক হয়ে জাস্ট ফ্লাইওভারে উঠবেন না, লেফট নিতে হবে। লেফট বলছে গুগল, আমি লেফট নিচ্ছি। মুকুটমণিপুরের জন্য লেফট লেখা আছে। আমি ফ্লাইওভারে খড়গপুর যাচ্ছি না। যারা খড়গপুরের দিক থেকে আসতেন তারা এই ফ্লাইওভার ধরেই আসতেন, দিয়ে এখান দিয়ে নেমে যেতেন। আমরা জাস্ট ব্রিজের তলা দিয়ে গিয়ে ছোট্ট করে ইউটার্ন নিয়ে ডান দিকে চলে যাব। এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন। আর খড়গপুরের দিক থেকে যারা আসছেন তারা ওই দিক দিয়ে আসতে পারেন, এই একইভাবে যেতে হবে। আমি ইউটার্ন নিচ্ছি এখান থেকে, তবে আমি দেখলাম একটু আগে একটা ট্রাক, সে কিন্তু রাইট টার্ন নিয়ে নিল। তো যেহেতু আমাকে গুগল মেনে আমি যাচ্ছি, সেই জন্যেই আমি এইভাবে এলাম। তবে ফ্লাইওভারে ভুল করেও উঠবেন না। এই হলো আমার মুকুটমণিপুরের রাস্তা, শুরু হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট দেখাচ্ছে। এই ঢুকছি। রাস্তাটা অনেকটা সরু হয়ে গেল, আরো ঘন জঙ্গল যেন শুরু হচ্ছে মনে হচ্ছে, জানি না। অনেকটা কুয়াশা থাকলে পরে রাজ ফিল্মের কথা মনে পড়ছে। এই জায়গাটা আরো বেটার। রাস্তাটা দারুণ লাগছে। বাহ, বৃষ্টির দিন আর মুকুটমণিপুরে যাওয়ার রাস্তা দুয়ে মিলে মিশে খুব সুন্দর লাগছে কিন্তু। আর রাস্তাটাও ভালো, ভাঙাচোরা আর পাচ্ছি না। জঙ্গলের ভেতর দিয়ে জাস্ট রাস্তাটা গেছে, ফাঁকা রাস্তা, কোনো গাড়ি নেই, কোনো সিগন্যাল নেই, নাথিং। দারুণ লাগছে। আর ভিজে রাস্তা, জাস্ট বৃষ্টিটা থেমেছে। কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে, কিছু জায়গায় হচ্ছে না। আর অফলাইন গুগল ম্যাপ কিন্তু ডাউনলোড করে নেবেন, না হলে এখানে অনেক জায়গায় সিগন্যাল ধরে না, হয়তো অসুবিধাতে পড়তে পারেন। সুতরাং অফলাইন গুগল ম্যাপ ডাউনলোড করে নিলে এই অঞ্চলটা বিশেষ করে, তাহলে কিন্তু অসুবিধা হবে না। খুব একটা ম্যাপের সাইজও নয়, আমিও করে নিয়েছিলাম, ওই 250 MB মতো জায়গা পড়ে। দারুণ দারুণ। জাস্ট দুর্দান্ত বৃষ্টি হচ্ছে, জঙ্গলি রাস্তা, দারুণ লাগছে। গুগল বলছে লেফটে নিতে, অর্থাৎ এইখান থেকে খাতরা বলে লেখা আছে, মানে অনেকটা ইউটার্নের মতো রাস্তাটা ঘুরলো। 15 কিলোমিটার কন্টিনিউ করতে বলছে। মুকুটমণিপুর যাওয়ার শেষ কয়েক মিনিটের রাস্তা, অর্থাৎ আধ ঘন্টার মতো, সেই রাস্তা কিন্তু দুর্দান্ত। জাস্ট জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। এখান থেকে মুকুটমণিপুর ডান দিক নিতে হবে, আর দেখাচ্ছে 7 কিলোমিটার। আমার মনে হচ্ছে এটাই লাস্ট টার্ন। একটা মূর্তি আছে, অ্যান্ড মুকুটমণিপুর গেট করা আছে, ঢুকছে 7 কিলোমিটার।
দূরে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে। কংসাবতী ড্যাম ওয়েলকাম লেখা আছে, তাহলে আমাদের ইউথ হোস্টেল চলে আসছে। আমাদের আর একটুখানি ডান দিকে যেতে হবে। কি দেখতে গো, সেই হচ্ছে আমাদের হোটেল ডান দিকে। ধরো তুমি চেষ্টা করো। এগুলো কি ভদ্র? বুঝে যাচ্ছি। ডান দিকে দেখাচ্ছে তো বেরিয়ে গেলাম। এবার কি বললো? সোজা এই আরণ্যকের পাশে আরণ্যকের পাশে এখান দিয়ে। এটা বলছে না, এই ডান দিকটা। ইউথ হোস্টেলের রাস্তাটা সোজা গিয়ে এরকম একটুখানি আলপনা রাস্তা ক্রস করে ডান দিকে নেমে যাচ্ছে। একটু লোকাল লোককে জিজ্ঞেস করে নিতে হবে, গুগল অন্য রকমের দেখাচ্ছিল। যাই হোক, আমরা আমাদের গন্তব্যে এসে গেছি। মনে হয়েছে? এই উঠলাম, ওই রাস্তাটাই ব্যারিকেড আটকানো ছিল, পাশ দিয়ে এসে আমার ইউথ হোস্টেলের গেট, আর এই চলে যাচ্ছে ডান দিকে ড্যামের রাস্তা। অনেকটা পাহাড় পাহাড় ফিল পাচ্ছি, ফার্স্ট গিয়ারে উঠছি, ভালোই লাগলো। একটুখানি তো ইনক্লাইন পেলাম। আর বাঁদিকে গিয়ে পার্কিং আছে। বাহ বাহ, আমরা জাস্ট এসে পৌঁছলাম মুকুটমণিপুর ইউথ হোস্টেল। আর বেশ উপরে উঠে এসে পজিশনটা ভালো অন্যান্য রিসর্ট বা হোটেলের থেকে। এখান থেকে দেখা যাচ্ছে বাঁধটা শুরু হচ্ছে, জলাশয়, আর গাড়ি রাখার জায়গা আছে, পার্কিং আছে। এখানেই ঘুরিয়ে গাড়ি রাখতে পারবেন, 5-6টা গাড়ি রাখা যেতে পারে এখানে। এছাড়াও এই দিকটাতেও আরও জায়গা আছে। তো আমার মনে হয় মুকুটমণিপুরে থাকার জন্য মুকুটমণিপুর ইউথ হোস্টেল ওয়ান অফ দ্য বেস্ট অপশান। অনেকের হয়তো ঘরগুলো ভালো লাগবে না, তবে এসি রুম, নন এসি রুম, ডিলাক্স রুম ভালোই। আর এইখানে আছে এক্সিকিউটিভ, এটা পুরনো বিল্ডিং, এটা নতুন বিল্ডিং, অ্যানেক্স বিল্ডিং, পুরনো বিল্ডিং, মোটের ওপর ভালো। আর সবার শেষে বলবো, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর কোনো কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি যথাসম্ভব উত্তর দিয়ে দেবো।